আপনি এক ছোট্ট 40 কিলো গাজা স্ট্রিপ পুরো ধ্বংস করতে পারেন নাই। আর ইরান এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, এটাকে পজিশনাল অ্যাডভান্টেজ বলে। এই রাষ্ট্রটাকে অ্যাটাক করে দখল করা খুব কঠিন। ইরানে আক্রমণ করার আগ মুহূর্তে 48 ঘন্টা আগে আমেরিকাই প্ল্যান করে আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধ লাগিয়েছে, কারণ দ্যাট ইজ দ্য অনলি ওয়ে যেটা দিয়ে ইরানে ইনভেশন চালানো যায়। উল্কাপাল্টা হয়েছে ওনার নামে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাবেন, আর কেউ না। পাবলিকের কাছে একটা রং মেসেজ যাচ্ছে যে বিএনপি জুলাইয়ের ব্যাপারে সিরিয়াস না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা চার্লি। স্টার নিউজ করা আলাপে আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের সাথে পরিচয় করে দিতে চাই। স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। আমার সাথে রয়েছেন ডেলেজ খান, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা, এবং রয়েছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই ডেলেজ খান, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ, এই পর্যন্ত আমরা দেখলাম যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের 787 জনের মতো মানুষ মারা গেছে, হতাহতের ঘটনা ঘটেছে অনেক বেশি, এবং সেই সাথে অনেক ভবন ধসে পড়েছে, অনেক ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। এখন কোনো বিশ্লেষক আসলে বলছেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের শাসনাবস্থা পরিবর্তনের আংশিক লক্ষ্য অর্জিত হয়েছে, যেটা চাচ্ছিল যুক্তরাষ্ট্র। এই অবস্থায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন দুটো সম্ভাব্য বিকল্প রয়েছে। এক, খামেনির মৃত্যুকে জয় ধরে সামনে এগিয়ে যাওয়া, কিংবা শাসনাবস্থা পুরোপুরি বদলের জন্য দ্বিগুণ শক্তিতে আক্রমণ করা। এই মুহূর্তে কি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল কোন পথে হাঁটবে, কোন দিকে আগাচ্ছে তাদের যুদ্ধের পরিকল্পনা? ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, আপনি যদি এটাকে একটা ভিক্টরি সাইন হিসেবে ধরতে চান, ইউ ক্যান, বিকজ যুক্তরাষ্ট্র এর আগে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে এভাবে হত্যা করেছিল এবং লিবিয়া কোলাপস করেছে। এরপরে একই রকম ঘটনা ঘটেছিল গালফ ওয়ারের সময়, যখন ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন একই ধরনের সমস্যায় পড়েছিলেন এবং তাকে কিন্তু ইরাকের আদালতের মাধ্যমে ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হয়েছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি রেজিম চেঞ্জ আমেরিকার মূল উদ্দেশ্য হয়ে থাকে, এবং এই রেজিম চেঞ্জের যে প্যাটার্ন তারা ফলো করে থাকে, যেখানে টপ লিডারকে সেন্টার অফ গ্র্যাভিটি হিসেবে ধরে তাকে কলাপস করে তারপরে ভিক্টরি ডিক্লেয়ার করা, তাহলে সেক্ষেত্রে আমেরিকা সেটা করতেই পারে। যদিও আমার ধারণা এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে তাদেরও ধারণা, সেটা হচ্ছে যে লিবিয়া এবং ইরাকের কেসটা থেকে সম্ভবত ইরান শিক্ষা নিয়েছে। শিক্ষা নেওয়ার কারণে তারা সব শক্তি অথবা সামর্থ্য আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে কনসেন্ট্রেট করেনি। আচ্ছা। এবং এক্ষেত্রে যেটা হয়েছে, খামেনির মৃত্যুর পর সঙ্গে সঙ্গে নেক্সট লেয়ার অফ লিডারশিপ উঠে আসছে, এবং এটা সম্ভব। চেইন অফ কমান্ডে তারা ব্রেক হতে দেয়নি, একজনের পর একজন তারা নতুন করে দায়িত্ব নিয়ে এই যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই সক্ষমতা রাখার ব্যবস্থা। এই সক্ষমতাটা তারা পেয়েছে তাদের পার্সিয়ান লিগেসি থেকে। কারণ আপনি এই তিনটা রাষ্ট্রের কথা যদি আমি কেস হিসেবে ধরি এই জায়গায়, একটা হচ্ছে লিবিয়া, একটা হচ্ছে ইরাক, আর একটা হচ্ছে ইরান। আপনি দেখেন ইরানের যে সভ্যতা, এই পার্সিয়ান সভ্যতা, এটা বেশ পুরাতন। ইরাক 1932 সালে স্বাধীন হওয়া একটা দেশ। তার আগে ইরাক বলতে কোনো দেশই ছিল না। বাগদাদ বেসিক্যালি পার্সিয়ার আন্ডার একটা সার্টিন টাইম পর্যন্ত ছিল, আনটিল এই চেঙ্গিসরা এটা দখল করে, মঙ্গলরা। তো এই জায়গাটাতে যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ারটা যেভাবে গড়ে উঠছে। আপনি যদি একেবারে শুরু থেকে ধরেন, সাইরাস দি গ্রেট থেকে, তারপরে এসে তারা আলেকজান্ডারকে ফেস করছে। আলেকজান্ডারের ইনভেশনের পরে তারা এসে ফেস করছে অটোমানদের যে ইনভেশন আছে সেটা, তারপরে মঙ্গলদের ইনভেশন তারা ফেস করেছে। তারা ইসলামের যে ইয়েটা আছে, যেমন আমরা সোহরাব রুস্তমের গল্প শুনি, এটা কিন্তু সেই সময়কার কাহিনী। তারপরে আরও যদি আপনি নিচের দিকে আসেন, তাহলে আপনি যেটা দেখতে পাবেন যে 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত 8 বছর তারা ইরাকের সাথে যুদ্ধ করেছে, এবং কেমিক্যাল অ্যাটাকে কিন্তু সেখানে প্রায় লাখখানেক ইরানি মারা গিয়েছিল। আর ফাইনালি এখন তো আমরা দেখলাম যে আমেরিকার গত বছরও একবার ইসরায়েলের সাথে
মানে জয়েন্ট ফোর্সেস ক্রিয়েট করে ইরানের উপর আক্রমণ করেছে। এবং লাইক ইরাকের ক্ষেত্রে যেরকম আমেরিকা বলেছে যে বায়োকেমিক্যাল ওয়েপন আছে, এক্ষেত্রে একবার বলার চেষ্টা করেছিল যে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়। মজার ব্যাপার হচ্ছে ঠিক গত বছর 12 দিন ধরে অ্যাটাক করে তারা একবার ক্লেম করলো, ওই যে যেটা বললেন আমেরিকান ক্লেম অফ ভিক্টরি, তারা ওটা বলার চেষ্টা করলো যে আমরা তাদের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দিয়েছি। এবার এসে আবার বলছে যে আবারও তারা একই গুড়িয়ে দেওয়া জিনিস দ্বিতীয়বার করার চেষ্টা করছে। এখন আমেরিকানরা আসলে কনফিউজড যে তারা আসলে কোনটাকে ক্লেম করতে চাচ্ছে। ইভেন আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে খোদ আমেরিকাতেই এখন প্রশ্ন উঠেছে। প্রথম কথা হচ্ছে কংগ্রেসের পারমিশন নেয় নাই, তাহলে অসাংবিধানিক একটা যুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে আপনার রিটায়ার্ড মেজর জেনারেল ইটনের যে স্টেটমেন্ট আছে সেটা যদি অ্যানালাইজ করেন দেখবেন সেখানে সে পরিষ্কার বলছে যে ইরানের মানে দিক থেকে কোনো ধরনের প্রভোকেশন ছিল না, তারপরেও ইরানে আমেরিকান যে একটা চলল। আমরা ইতিহাস যদি দেখি, ইরান আসলে প্রভোকেশনে বিশ্বাস করে বলেও মনে হয় না যে কখনো ইরান থেকে অ্যাটাক করা হয়েছে, এমন ঘটনা ঘটেনি কোনো দেশে। ডেলিজ খান, আবারও আসবো আপনার কাছে। আমি আসতে চাই মাহফুজুর রহমান আপনার কাছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ যদি আরো অনেক দিন যায়, যেটি হয়তোবা পরিকল্পনা করেনি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত, তারা থামিয়ে দেওয়ার চিন্তা ভাবনায় হয়তোবা ছিল, কিন্তু যদি টানতে হয় কয়েক সপ্তাহ, যেটি নিয়ে কথা বলেছেন, এত লম্বা সময় যুদ্ধ চালানোর মতো সক্ষমতা কি রয়েছে কিনা যুক্তরাষ্ট্রের? না, আমার মনে হয় আপনার যেটা অনুমান সেটা অনেকখানি ভুল। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে তারা কতদিনের জন্য যুদ্ধ করবে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা অবশ্যই প্রস্তুত আছে। যেটা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাস্তবতা হয়তো সেরকম না। কেননা যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট, সে যথেষ্ট ঝুঁকি নিয়েই কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং জড়িয়ে পড়ার পেছনে একটা জিনিস, যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু আবার দেখা যায় যে পর মুহূর্তেই সে তার অবস্থান বদলে ফেলে। এইটা বেশ কয়েকবার সে করেছে বিভিন্ন ইস্যুতে। কিন্তু আমার মনে হয় ইরান এমন একটা ইস্যু যেটা যুক্তরাষ্ট্রের সাইকিতে ভালো মতো রয়ে গেছে, যে কারণে তারা এই রেজিম চেঞ্জের কথা এইবার যে বলছে, আমার ধারণা রেজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত এই আক্রমণটা অব্যাহত থাকবে। আচ্ছা, রেজিম চেঞ্জ বলতে আপনি বলতে চাচ্ছেন যে এই আয়াতুল্লাহ খামেনি হত্যা তাদের আসলে টার্গেটের মধ্যে ছিল না, তাদের টার্গেট হচ্ছে পুরোপুরি রেজিম চেঞ্জ হবে এবং নতুন শাসন ব্যবস্থা আসবে, সেই উদ্দেশ্যেই তারা এই হামলা যুদ্ধ চলমান। আপনি যদি বলেন তাহলে একক লক্ষ্য যদি বলেন তাহলে সেটা হলো ইরানকে পদানত করা। এখন ইরানকে পদানত করতে গিয়ে তাদের ওই নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে প্রত্যেককেই তারা ট্র্যাকে রেখেছে। যখন যাকে সুযোগ পাচ্ছে, যার দুর্বল অবস্থান তাদের কাছে চিহ্নিত হচ্ছে, তখনই তাকে আক্রমণ করবে। এইটা যুদ্ধ চলমান অবস্থাতেও করবে, যুদ্ধ যদি কোনো কারণে স্থগিত হয় তারপরেও করবে। যুক্তরাষ্ট্র এইখানে কোনো নীতি, নৈতিকতা, আন্তর্জাতিক আইন কোনো কিছুর ধার এখন পর্যন্ত ধারে না, এবং আমার ধারণা ভবিষ্যতেও তারা এদিকে যাবে না। যখনই সুযোগ পাবে তখনই তারা আক্রমণ করবে। এবং এইটা 47 বছর ধরে ইরানে এই ধরনের শাসন আছে। তারা তো বলছেই যে এই ইরান হলো যুক্তরাষ্ট্রের শত্রু, এবং এত বছর ধরে তারা শত্রুতামি করছে। সুতরাং যুক্তরাষ্ট্র এই সুযোগ ছাড়বে না। কোন পয়েন্টে গিয়ে আপনার ধারণা মনে হতে পারে যুক্তরাষ্ট্র আসলে তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছে, যে এই লক্ষ্য নিয়ে আগাচ্ছিল? না, লক্ষ্যমাত্রা এখনো পৌঁছাতে পারেনি তারা। আমার ধারণা তাদের রেজিম চেঞ্জটাই তাদের টার্গেট, এবং সেই পর্যন্ত তারা যুদ্ধ কোনো না কোনোভাবে অব্যাহত রাখবে। যদি কোনো কারণে, দুটো কারণ হতে পারে, একটা যদি ইউএস কংগ্রেস এখানে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, অথবা যদি ইন্টারন্যাশনাল কোনো মধ্যস্থতা কেউ করতে এগিয়ে আসে, ওমান হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন বা জার্মানি হতে পারে, যে কেউ যদি মধ্যস্থতায় এগিয়ে আসে তাহলে যুদ্ধে হয়তো একটা স্থিতাবস্থা বা কোনো রকম একটা সিজফায়ারে যেতে পারে। কিন্তু সেটা যদি যায়ও, যে কোনো অজুহাতে যুক্তরাষ্ট্র আবার ফেরত আসার সম্ভাবনা আছে, আসতে পারে বলে আপনি মনে করছেন। মাহফুজুর রহমান, আবারও আসবো। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এটি মিডল ইস্ট পর্যন্ত ছড়িয়ে গেছে, এবং আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের যে শ্রমিক শ্রেণী তারা যেতে পারছেন না, হাজার মানুষ এয়ারপোর্টে আটকা পড়েছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? অনেক প্রভাব পড়বে, কারণ আমাদের আপনার যে রেমিটেন্স যেটা, এটা তো মূলত মিডল ইস্ট থেকে আসে, অনেক রেমিটেন্স এখান থেকে আসে, এবং এই দেশগুলোতে পুরো মিডল ইস্টে কিন্তু এই দ্বারা এফেক্টেড এই মুহূর্তে। তো এখানে আমাদের দেখেন, এখানে অনেকগুলো ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। মানে যারা যাচ্ছিল, এরা তো নিয়মিত যাওয়া আসার মধ্যেই থাকে, যারা এসেছে তারা যেতে পারছে না, এবং যারা ওখানে আছে তারাও হয়তো আসতে পারবে না। এদের মধ্যে আতঙ্ক কাজ করবে,
টাকা পাঠাতে পারবে কীভাবে সেটা আমি বুঝতে পারি না। এগুলো একটু প্রভাব তো পড়বেই। আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের প্রভাব পড়বে, যে এলএনজি যেটা আমরা কিনি সবসময় ওদের কাছ থেকে, এগুলো তো এখন তো একদম বন্ধ। কাতার তো তার তেলের এলএনজির উৎপাদনই বন্ধ করে দিয়েছে আপাতত। তো এইগুলি তেলের দাম বন্ধ হয়ে গেলে এরই মধ্যে শুনলাম যে প্রায় নাকি 10% দাম বেড়ে গেছে ক্রুড অয়েলের দাম। তো এটা যদি আরও বাড়ে আমাদের পক্ষে বহন করা কঠিন। আমি একটা হিসাব দেখলাম যে যদি আমাদের যা তেলের যে স্টক আছে আর কি এই মুহূর্তে বোধহয় 2 সপ্তাহের মতো চলবে ম্যাক্সিমাম। হ্যাঁ, এরকম একটা ধারণা 2 দিয়েছে যে সপ্তাহের পরে 15 দিনের মতো স্টকে রয়েছে এবং 2 সপ্তাহের পরে কি আমরা বাড়তি দাম দিয়ে কিনতে পারবো? দাম না বাড়ার কথা বলা হয়েছে। এখন সে বিষয়ে আপনার মতামত শুনতে চাই, আসলে কি এটা ধরে রাখা সম্ভব কিনা। আমি সেটাই বলছি যে ওটা তো আসলে আমাদের পক্ষে কঠিন হবে, কিন্তু আবার তারপরেও একটা ব্যাপার হলো আমাদের বাড়তি দামে কতদিন কিনতে হবে এটা তো কিছু জানি না আমরা। হ্যাঁ, যে কথাটা মাসুদুর রহমান সাহেব বললেন যে যুক্তরাষ্ট্র যখন মাঠে নামছে তারা তো হিসেব করে, তারা তো বেজ্জতি হওয়ার জন্য নামে নাই, তাই না? তারা তো হিসেব করেই নামছে। এবং এটা একটা টাফ জব, কিন্তু আমি বলি আপনাকে এটা একটা অসম যুদ্ধ আসলে। আমি যদি শক্তিমত্তার দিক দিয়ে হিসেব করি তাহলে ইরানের যে সামরিক শক্তি সেটা ইসরায়েলের চেয়েও কম। ইসরায়েলে তো অন্তপক্ষে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু হ্যাঁ ইরানে তো তাও নাই, সেটা তো প্রমাণ হলো অলরেডি। তো তাহলে আবার তার সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো যুক্তরাষ্ট্র, এতে তো কারো কোনো সন্দেহ নাই। একটা কথা ভাবেন, উনি কোথায় বসে মিটিং করছিলেন সেটাকে টার্গেট করে অন্য রূপে ওই জায়গাটাতে এসে কিন্তু তারা অ্যাটাকটা করেছে। ব্যাপারটা খেয়াল করেন, মানে তারা এই মানে আপনার যুদ্ধের যে বিদ্যা কৌশল এবং টেকনোলজি দিকে তারা কতটা অ্যাডভান্স তারা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। তো এত যারা এক্সপার্ট তাদের সঙ্গে এটাতে আসলে এটা অসম যুদ্ধ, কিন্তু ইরানের তো কিছু করার নাই। যুদ্ধ তো ইরান শুরু করে নাই, ওরা তো যুদ্ধটি ইরানের উপরে চাপিয়ে দিয়েছে। এখন ইরান কি করবে? ইরান তো আত্মরক্ষার চেষ্টা করতেছে। এখন ইরানের যে টেকনিকটা, আমার কাছে মনে হয় যে এই টেকনিকটাও কিন্তু ওরা বেশ কার্যকর হয়ে গেছে অলরেডি। তারা যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত বেসগুলো আছে সেগুলোর মধ্যে মারতেছে, এবং এটা মারার ফলে কী হয়েছে, ওই জায়গাগুলোতে ওরা যদিও এই মুহূর্তে তারা সবাই মিলে এখন ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি তারাও তো আনহ্যাপি যে আমেরিকান বেজ এখানে না থাকলে তো আমার উপরে এই অ্যাটাকটা আসতো না। আনহ্যাপি। এখন আনহ্যাপি হলেও সমস্যাটা কি জানেন, ওই দেশগুলিতে ডেমোক্রেটিক কান্ট্রি না, সব তো রাজতন্ত্র। এখন এই রাজারা তো নিজেদের শাসনটাকে নিজেদের মানে ভোগ বিলাসকে টিকিয়ে রাখার জন্য তারা তো আমেরিকাকে সাপোর্ট করেই যাচ্ছে। ওই প্রসঙ্গে আসছিলাম আমি, ডেলেজ খান আপনার কাছে আসতে চাই যে এই যে জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালীর কথা বলছিলেন মাসুদ কামাল, আনুষ্ঠানিকভাবে বন্ধের কথা জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। ইরানের আইআরজিসি হুঁশিয়ারি করেছে কোনো জাহাজ পথটি অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হবে। এখন পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে হরমুজ প্রণালী, বিশ্বের গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে, এনার্জি গেটওয়ে। বাংলাদেশে এই হরমুজ প্রণালী বন্ধের প্রভাব কেমন হতে পারে বলে আপনি এই মুহূর্তে মনে করছেন? কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। বাংলাদেশে তো আসলে বাজেট এর পরে দেখবেন যে সিগারেটের দাম এমনি বেড়ে যায়, এটা টেন্ডেন্সি। দেখেন, হরমুজ ইজ ইম্পর্টেন্ট, বাট হরমুজ ইজ নট দ্য অনলি সাপ্লাই সোর্স। এনার্জি সোর্স তো একমাত্র ওখানে না, 20% আসে ওখান থেকে, এবং বাংলাদেশের যে এনার্জি আমরা আনি তার খুব বেশি অংশ ওখান থেকে ওভাবে এফেক্টেড হয় না। এলএনজি আসে, বাট কাতারের এলএনজি প্ল্যান্টে ইরানিয়ানরা অ্যাটাক করেছে, তো এলএনজি উৎপাদনই বন্ধ এখন। সাপ্লাই আর আসবে থেকে, আর সাপ্লাই যেটা আসার কথা ছিল ওইটা হরমুজে আটকা পড়ে যাবে, সো ওইটাতে একটা এফেক্ট পড়বে। আর একটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে তেলের দাম বেড়ে যাবে বললে অনেক সময় আমাদের মানে মাখালারা ভাবে যে সয়াবিন তেলের দাম বেড়ে যাবে, অলিভ অয়েলের দাম বেড়ে যাবে, নারকেল তেলের দাম, সরিষার তেলের দাম বেড়ে যাবে। আসলে তো তা না, বাড়বে হচ্ছে পেট্রোলিয়াম, ডিজেল এবং কেরোসিনের দাম। রিজার্ভ যেটা আছে দেখলাম সেটা মানে ইফ দ্য স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাট অল কারেক্ট, তাহলে 14 দিন থেকে 28 দিনের রিজার্ভ আছে। 14 হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে আর 28 হচ্ছে কেরোসিনের ক্ষেত্রে। তো হ্যাভিং অল দোজ স্ট্যাটিস্টিক্স ইন মাইন্ড, এফেক্ট একটা পড়বে, তেলের দাম তো বাড়বেই 20% যেটা আছে ওই জায়গায়। বাংলাদেশের এফেক্টটা যেটা আছে এটাতে একটু আসার আগে যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি বলি যে আসলে মেইন সমস্যাটা কোথায় হবে। চায়না হচ্ছে মেইন বায়ার অফ ইরানিয়ান ওয়েল। তো চায়না কিন্তু ইরানকে সর্বাত্মকভাবে সেভ করার চেষ্টা করতেছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের মানে এটা তো আর আসলে ওই যে বলে ঝিকে মেরে বউকে শেখানো, ওরকম একটা ব্যাপার ঘটতেছে। ইরানের উপরে হচ্ছে ঠিকই, কিন্তু আসলে অনেকে বলছে, কনস্পিরেসি থিওরিস্ট যারা আছে, যে আসলে চায়নাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আপনি যদি আর একটু ব্রডার লেন্স দিয়ে এটা দেখার চেষ্টা করেন, জানুয়ারি মাসে
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে, এখনও সে কিডন্যাপড অবস্থায় ইউএসএতে আছে, ওখানে থাকা অবস্থায় এখন ইরানের উপর অ্যাটাক করলো, আর গ্রিনল্যান্ডের দিকে তাকিয়ে আছে। তিনটা দেশে কি আছে? তেল আর গ্যাস। যদি তাই হয় তাহলে চায়নার এই যুদ্ধে ইরানকে সাহায্য করার কত সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? যদি থেকে থাকে, মাসুদ কামাল যেটি বলছিলেন যে যদি আমরা চিন্তা করি যে প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হারানোর সক্ষমতা ইরানের নেই, কিন্তু চায়নার তো রয়েছে, সেক্ষেত্রে ইরান কি একটু এগিয়ে রয়েছে এই কারণে? না, আপনার এই স্ট্যাটিস্টিক্সটার সাথে আমি একমত হতে পারলাম না। আমেরিকান টেকনোলজি এখন যে লেভেলে আছে, অ্যানাদার 50 ইয়ার্স মিনিমাম লাগবে চায়নাকে ওখানে পৌঁছাতে, এবং এই র্যাপিড রেটে আগাতে হবে। আপনি টেসলার এগেনস্টে বিওআইডি দেখে মানে ডোন্ট গেট মিসগাইডেড। মিলিটারিলি ওদের টেকনোলজি টপ নচ, এবং এখন পর্যন্ত যে লেভেলে আছে এবং যে লেভেলে তারা আগাচ্ছে, তাতে আগামী 50 বছরও চায়নার পক্ষে সম্ভব না ইউএসের সাথে ডাইরেক্ট ফাইট নেওয়া। ইউএস এর সাথে? ইউএস এর সাথে। আচ্ছা, দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অফকোর্স মাসুদ ভাই যেটা বলছেন, দিস ইজ এ ভেরি মানে ফানি বেলিজারেন্ট রেশিও। মানে যুদ্ধের সময় আমরা যে তুল্য বিচার করি, এটাকে বলে বেলিজারেন্ট রেশিও। ইউএসএ ইজ এ নিউক্লিয়ার, ইসরায়েল ইজ এ নিউক্লিয়ার, ভিসাভিস আপনি দেখেন ইরান ইজ নাথিং। ও প্রক্সি দিয়ে খেলে, ঠিক আছে, ওর গেমটা স্লো, ও ডিফেন্সিভ খেলে বাট এফেক্টিভ। তো এখন এই জায়গাটাতে আপনি আপনার যে প্রশ্নটাতে ছিলেন সেটা হচ্ছে তেলের দামের প্রভাব বাংলাদেশে যেটা পড়বে। বাংলাদেশে অবশ্যই এটা তেলের দামের প্রভাব পড়বে, কারণ হচ্ছে এই মিথের বাইরে বাংলাদেশ যেতে পারবে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশের জ্বালানির যে মানে সোর্সগুলো আছে, অরিজিনগুলো আছে এবং সাপ্লাই চেইন রুটগুলো আছে, এগুলোর উপরও এটার একটা কিউমুলেটিভ ইফেক্ট পড়বে। এখানে আপনি 3 ধরনের এফেক্ট দেখবেন: রিপেল এফেক্ট, রেসিডুয়াল ইফেক্ট, বাটারফ্লাই ইফেক্ট। 3টা একসাথে এখানে পড়তেছে। পড়ার ফলে বাংলাদেশে যেটা হবে এটার এফেক্ট অবশ্যই পড়বে। বাট প্রশ্ন বরং যেটা করা উচিত, যুদ্ধ তো ইউক্রেনের সাথেও লাগছিল, যুদ্ধ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার লাগছে, যুদ্ধ এখন এখানে লাগলো হচ্ছে ইরানের সাথে আবার দ্বিতীয়বারের মতো। কাল পরশু আবার নতুন নতুন যুদ্ধ লাগবে। বাংলাদেশ আসলে এখান থেকে লেসন লার্ন কি নিচ্ছে, টেকওয়ে কি? এই প্রসঙ্গে আসছিলাম আমি, তার আগে আমি আসলে অন্যান্য কিছু বিষয় নিয়ে আসতে চাই। ডেলেজ খান, আবারও নিশ্চয়ই আপনার ওই প্রসঙ্গে চলে আসব। মাহফুজুর রহমান, আপনার কাছে আসতে চাই। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মিত্র যুক্তরাজ্য, আমরা এর আগেও দেখেছি যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বাহিনীর সাথে যুক্তরাজ্য বিভিন্ন হামলায় শরিক হয়েছে, তবে এবার আসলে এমনটা দেখা যায়নি। আমি যদি আন্তর্জাতিক ইকুয়েশনগুলো, এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে রাজনৈতিক ইকুয়েশন এবং কোন দেশ কোন দেশের পাশে থাকে সেগুলোর কথা বলি, ফ্রান্স যুক্তরাষ্ট্রের পাশে থাকে, ইউকে আমরা দেখি যুক্তরাষ্ট্রের পাশে থাকতে, কানাডাও তাই। ওদিকে রাশিয়া ইরানের সাথে সহমত হয় বেশিরভাগ ক্ষেত্রে, চীন ইরানের সাথে, উত্তর কোরিয়া ইরানের সাথে। এই যুদ্ধে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এটা যদি দীর্ঘদিন যায় তাহলে কোন দেশের সাথে সহমত হয়ে একসাথে থাকার প্রবণতা আপনি দেখেন, এবং ইকুয়েশনটা কি হতে পারে? এখন যেরকম আছে আমার কাছে মনে হয় কম বেশি সেরকমই হবে। আমার কাছে মনে হয় যে ইউরোপ হয়তো মধ্যস্থতার চেষ্টা করবে, কারণ চীনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সাড়া দিবে না, রাশিয়ার মধ্যস্থতাতেও আপনার যুক্তরাষ্ট্র সাড়া দেবে না, একমাত্র ইউরোপের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সাড়া দিতে পারে। সুতরাং এখানে ইউরোপেরই একটা সম্ভাবনা আছে যদি এই যুদ্ধে একটা স্থিতাবস্থা নিয়ে আসার চেষ্টা করে। আর শত্রু মিত্র যদি বলেন তাহলে আমি বলবো যে কেউই ইরানের পক্ষে যাবে না। এখানে অবশ্যই চীনের স্বার্থে আঘাত লাগছে, রাশিয়ার স্বার্থেও কিছুটা আঘাত লাগছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এরা কোনো পদক্ষেপ ইরানের পক্ষে প্রত্যক্ষভাবে নেবে না। সাহসের দিক থেকে তারা পারবে না, না, এটা কৌশলগত কারণেই। যেমন উনি বললেন যে 50 বছর পিছিয়ে আছে চায়না, সো চায়না এখন চাইবে না কোনো ক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই রকম কোনো সংঘাতে যেতে যেখানে তার মিলিটারি ইনভলভমেন্ট তৈরি হয়। সরাসরি সংঘাতে যেতে। হ্যাঁ, ওই মিলিটারি ইনভলভমেন্টে সে যাবে না, 50 বছর পরে যাবে, যখন সামর্থ্য হবে তখন যাবে, এখন যাবে না। আচ্ছা, সো অন্যভাবে সমর্থন ইরানকে দিতে পারে, সমালোচনা করতে পারে যুক্তরাষ্ট্রের, এই সমস্ত করবে। কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র একসময় এই ধরনের কাজ যখন করত তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে কাছে নিত, পরবর্তীতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আর কাছে টানে নাই, তারা ন্যাটোকে বা ইউরোপিয়ান যারা তাদের মিত্র ছিল তাদেরকে কাছে টেনেছে। এইবার এই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র নিশ্চিত করেছে। যখন মধ্যপ্রাচ্যে তাদের মিত্র নিশ্চিত হয়েছে, কারণ অধিকাংশ দেশের সঙ্গে ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট বা ডিফেন্স প্যাক্ট করে ফেলছে, তখনই কিন্তু এই গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে, ইরানে হামলা চালিয়েছে, লেবাননে হামলা চালিয়েছে, অর্থাৎ বাকি দেশগুলোকে অলরেডি নিউট্রালাইজ করে ফেলেছে অথবা তাদের পক্ষে নিয়ে এসছে। এইটা নিশ্চিত হওয়ার পরই এই আক্রমণটা শুরু করেছে। সুতরাং ওই যে আমরা একটা শব্দ ব্যবহার করি মেটিকুলাস, ইউএসের এই অ্যাটাক একেবারে মেটিকুলাস।
আচ্ছা, মাহফুজুর রহমান আবারও নিশ্চয়ই আসবো। ডেলিজ খান, আপনি যে কথাটি বলতে চাচ্ছিলেন যে এই ধরনের যুদ্ধ যদি অনেক দিন স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার বলে আপনি মনে করছেন? প্রথমত আমি এক্সপেক্ট করব মডার্ন ব্যাটেল এবং ওয়ার স্টাডিজ থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যত দিন যাবে তত দেখবে যুদ্ধের ডিউরেশন কমে আসবে, শর্ট লিভড, ইন্টেন্স, ভেরি এক্সপেন্সিভ হয়। আর ইরান এবং ইউএসএ এবং ইসরায়েলের যে যুদ্ধের ইয়েটা আছে এটা আসলে কখনো থামে নাই। ভাই যেটা বললেন গত 54 বছর ধরে, 47 বছর ধরে এটা চলছে, চলমান যুদ্ধ। এটার মাঝখানে ইন্টেন্সিটি বাড়ে কমে, ঠিক আছে? সো একটা যুদ্ধে তো অনেক ধরনের ইয়ে থাকে। আমাদের বাংলায় একটা সমস্যা হয়ে গেছে কি, সবই যুদ্ধ বলি আমরা। ইংলিশে মজার মজার টার্ম আছে, ক্যাম্পেইন, দেন ওয়ার, দেন ব্যাটলস, দেন এঙ্গেজমেন্টস অ্যান্ড স্মল স্কারমিশেস। বাংলায় কিন্তু এগুলো সবই যুদ্ধ। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারতেছি, এটা একটা ক্যাম্পেইন চলছে যেটার নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি, যেটা একটা জয়েন্ট অপারেশন। সো এই জায়গাটায় এসে যুদ্ধ দীর্ঘায়িত হবে বলে আমার মনে হয় না। বাট ভেরি রিসেন্টলি ইউএসএ যখন ওদের অল ইউএস সিটিজেন্স, কন্ট্রাক্টার্স অ্যান্ড বাকিদেরকে পুল করতেছে, তখন আবার আমি একটু ভয় পাচ্ছি যে তাইলে কি এখানে ওরা মানে ইরানকে টোটাল এলিমিনেশনের জন্য এবং অ্যানিহিলেশনের জন্য যাবে কিনা, উইথ দ্য হেল্প অফ সৌদি আরবিয়া, জর্ডান অ্যান্ড আদার কান্ট্রিজ। স্পেশালি কাতার তো অলরেডি বলছে যে ইরান ইজ গোয়িং টু পে সিভিয়ারলি বিকজ অফ অ্যাটাকিং দেয়ার এলএনজি। সো এই জায়গাটাতে এসে এখন সম্ভাবনা দুটোই রয়ে গেছে। একটা হচ্ছে আগামী 10-12 দিনের ভিতরে ইউএস যে এয়ারক্রাফট ক্যারিয়াররা আছে তারা আবার আটলান্টিকে ব্যাক করতে পারে, দিস অপশন 1। সেক্ষেত্রে যেটা হবে, ভাই যেটা বলছেন, কংগ্রেস যদি প্রেশার ক্রিয়েট করে, কংগ্রেস যদি রিয়েলি চ্যালেঞ্জ করে ট্রাম্পকে, বিকজ ট্রাম্পের এটা একটা লিমিটেশন আছে যে সে কংগ্রেসের পারমিশন নেয় নাই। 2 নম্বর হচ্ছে এখানে আমেরিকান আর্মি, ইউএস আর্মির জন্য ডেফিনেট কোনো মিলিটারি অবজেক্টিভ নাই। আর যদি প্রেসার ক্রিয়েট না করে তাহলে লম্বা যুদ্ধ হবে, চলমান তাহলে থাকতে পারে। যুদ্ধ লম্বা হবে। আচ্ছা, যুদ্ধ যদি লম্বা হয় সেক্ষেত্রে আপনি যে এটা যেটা হবে, লো ইন্টেন্সিটি একটা কনফ্লিক্টে টার্ন নিতে যাচ্ছে। সেটা সো কিরকম? লো ইন্টেন্সিটি কনফ্লিক্টে যেটা হয় যে এখন প্রক্সি যুদ্ধগুলো চালাবে হচ্ছে ইরান, আর আমেরিকা যেটা করবে, গালফ ওয়ারের ক্ষেত্রে আমেরিকা যেটা করেছিল, বহুজাতিক বাহিনী এনে আগে বসিয়েছিল সৌদি আরবে, তারপর ওখান থেকে ডেজার্ট স্টর্ম, ডেজার্ট স্যাবের এবং ডেজার্ট শিল্ড পরিচালনা করেছে। এখন ওরা যেটা করছে, টেকনিকটা চেঞ্জ করেছে। আপনি দেখেন সৌদি আরব, লেবানন, সিরিয়া, কুয়েত, কাতার, ইরাক, বাহরাইন এবং আরব আমিরাত, এই কয়েকটা দেশে ওদের ক্যান্টনমেন্ট অলরেডি আছে। তার মানে তারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে ছোটো ছোটো ক্যান্টনমেন্ট করে ওই গালফ ওয়ার এরার যে টেকনিকটা আছে একটু শিফট করেছে। তার মানে তাদের বুটস অন দ্য গ্রাউন্ড অলরেডি আছে, এবং ওরা যদি চায় তাহলে ইরানের এগেনস্ট ল্যান্ড ইনভেশন চালাইতেও পারে, সেই সক্ষমতাও তাদের মোটামুটি আছে। বাট চালাবে কিনা, দ্যাট ইজ এ $1 বিলিয়ন কোশ্চেন। তেহরান বলছে যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় চালানো হামলার নেপথ্যে ইসরায়েল রয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো এবং আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা। ইরান স্পষ্টভাবে বলছে যে তারা এসব অঞ্চলে আমেরিকান, ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইতিমধ্যে অনেক জায়গায় আমরা দেখেছি যে হামলা হয়েছে। তবে আরামকোর স্থাপনা এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি। এখন আপনি কি মনে করেন যে ইসরায়েল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে হামলা করে সৌদি আরবকেও সরাসরি যুদ্ধে আসলে অংশগ্রহণ করাতে প্ররোচিত করছে, এমনটা কি মনে করেন কিনা? সৌদি আরবের যুদ্ধে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা মিডল ইস্টের কোনো কান্ট্রির কোনো সম্ভাবনা? টু ভেরি স্পেসিফিক, সৌদি আরবের সাথে তো ইরানের কনফ্লিক্ট অনেক আগে থেকে। আপনি হয়তো জানবেন যে তাদের কিন্তু দূতাবাস বন্ধ ছিল দীর্ঘদিন। কেন বন্ধ ছিল? কারণ সৌদি আরবে অ্যাটাক করে হচ্ছে ইয়েমেনের হুতিরা, আর হুতিদেরকে ট্রেনিং এবং মানে অস্ত্র এবং টাকা পয়সার সাহায্য দেয় ইরান, ঠিক আছে? সো ইরান এবং সৌদি আরব ওয়াজ নট ফ্রেন্ড ফর লং টাইম। শিয়া সুন্নির ব্যাপার তো আছেই, এছাড়াও মনে করেন যে পলিটিক্যালি অ্যান্ড মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে তাদের ফ্রেন্ডশিপ অনেকদিন ধরে ছিল না। গত বছর গিয়ে চায়নার ইন্টারভেনশনে ওদের ব্রোকার্ড একটা পিস হয়েছে, এবং প্রথমবার তারা রাজি হয়েছে যে দূতাবাস খুলবে, এখনও খুলে নেই। সো আপনি যদি বলেন যে ইরান অ্যান্ড সৌদি আরব টেনশন, এই জায়গায় আমাদেরকে না ওই যে মুসলমান লেন্সটা সরাইতে হবে, তাহলে আপনি জিও পলিটিক্সটা ধরতে পারবেন। আমরা অনেক সময় ভাবি না যে আচ্ছা মুসলিম ভাই একজন একজনের সাথে কেন হেল্প করতেছে না, ইরান একলা কেন যুদ্ধ করতেছে, ওয়াই ইরান ইজ দ্য অনলি মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে ইউএসের এগেইনস্টে মনে করেন যে লড়তেছে। আর তো কেউ লড়ে না, সবাই তো ডলারের কাছে বিক্রি হয়ে গেছে, কারণ সবার হচ্ছে রিজার্ভ ডলারে। একমাত্র ইরানের যে রিজার্ভটা ছিল ডলারে, এইটা জব্দ করে রেখে দিয়েছে ইউএসএ। তো এই জন্য এই জায়গাটাতে ডেফিনেটলি মানে সৌদি আরবকে ইরান এখন ড্র করতে চাইবে 2টা কারণে। নাম্বার 1 হচ্ছে সৌদি আরবে ইউএস অ্যাসেটস আছে। যখন ইরানের উপরে মানে ইউএস আক্রমণ করেছে, তখন বিশ্বের যে কোনো জায়গায় ইউএস অ্যাসেট ইজ এ লেজিটিমেট টার্গেট ফর ইরান। এটা যুদ্ধের নিয়ম অনুযায়ী, জেনেভা কনভেনশন অনুযায়ী, ঠিক আছে? এনিওয়্যার এনি ইউএস সিটিজেন ইজ এনিমি টু ইরান নাও।
Same goes for Iranian citizen to USA. So having said that, সৌদি আরবে স্ট্রং ইউএস বেজ আছে, সো এটাতে সে অ্যাটাক করতেই পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি দেখবেন যে অলরেডি সৌদি আরব কিন্তু নিন্দা জানিয়েছে যে কেন আমার দেশে অ্যাটাক করা হচ্ছে, কারণটা সবাই জানে। কিন্তু বলা হচ্ছে যে ইসরায়েল আসলে অ্যাটাক করছে, ইরান নিজের দায় নিতে চাচ্ছে না। তাহলে এমন কি সম্ভব কিনা যে ইসরায়েল অ্যাটাক করে সেটি ইরানের উপর দায় চাপিয়ে দেওয়ার কোনো অবশ্যই এটাকে possibility আপনি ফ্ল্যাগশিপ দেখেন কিনা? অপারেশন বলে, ইয়েতে সরি ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন বলে এটাকে। ফার্স্ট ফ্ল্যাগ মানে হচ্ছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের একটা রেডিও স্টেশন হিটলার নিজেই দখল করেছিল, এবং পরে কমপ্লেন করছে যে না পুলিশ আর্মির ওরা এসে আমাদের রেডিও স্টেশন দখল করে ফেলছে। ইট ক্যান হ্যাপেন। আচ্ছা, মাহফুজুর রহমান, আপনি এই ব্যাপারে কিছু যোগ করতে চান কিনা? আপনি ছোট করে একটু শুনতে চাই। স্পেসিফিক কোন ব্যাপারে? স্পেসিফিক্যালি এই যে ইসরায়েলের যদি হামলা করে থাকে এবং সেটি ইরানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে ইরানের আমি ধরেন যোগসূত্র স্পেসিফিক কেসটা তো তৈরি বলতে করার পারবো চেষ্টা? না যে সেখানে ইসরায়েলের ইনভলভমেন্ট ছিল কিনা, বাট সাধারণভাবে বিচার বিবেচনা করলে দেখা যায় যে ইরানের জন্য এই মিডল ইস্টের এই দেশগুলোর মার্কিন স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন এমনকি তেল স্থাপনা, এগুলো ইরানের জন্য সফট টার্গেট। ইরান এগুলোর উপরে অ্যাটাক করে দে ক্যান টেক সাম কাইন্ড অফ সন্তুষ্টি অথবা সান্ত্বনা অথবা বিজয়ের একটা অনুভূতি তারা পেতে পারে। কারণ তাদের পক্ষে, মানে ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের স্থাপনাকে বা যুক্তরাষ্ট্রে গিয়ে হামলা করা তো অনেক কঠিন কাজ। তো এগুলো হলো সফট টার্গেট। যদি অন্য কোনো কিছু না পায়, এমনকি ইসরায়েলকেও অ্যাটাক করতে না পারে, তখন সেই দেশগুলো মুসলিম দেশগুলোকে অ্যাটাক করবে, মানে তার নেইবারিং কান্ট্রিগুলোকে অ্যাটাক করবে। আচ্ছা, মাহফুজুর রহমান, আবার আসবো মাসুদ কামাল। ইরানে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপদে পড়েছেন। এখন বাংলাদেশের বেশ কিছু ধনীও রয়েছেন দুবাইয়ে এবং তারা অবস্থান করছেন সেখানে। যারা অবস্থান করছেন নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন দুবাইকে, দুবাই তো আর নিরাপদ আশ্রয় রইল না, বা মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রি আর বলা যাচ্ছে না যে নিরাপদ আশ্রয়, সেগুলো তারা কি করবে বলে আপনার? ভাইরে, এটা হলো একটা সাময়িক ব্যাপার, বুঝছেন? বড়লোক মানুষ তো টাকা পয়সা আছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিবে, না পাইলে সমুদ্রের নিচে যেয়ে ঢুকবে, কোনো সমস্যা নেই, ওদের টাকা আছে, ওদের নিয়ে আপনি টেনশন করেন না। যারা এখান থেকে গেছে ওরা জানে ওরা কি করতে হবে, টাকা পয়সা আছে, দেখবেন ওখান থেকে উড়াল দিয়ে এক জায়গায় চলে যাবে তারা। এবং ওরা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, মনে করেন এখান থেকে পালাই গেছে টাকা পয়সা লুটপাট করে নিয়ে, তারপর যদি ওটা মরেও যায়, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন, সমস্যাটা কি? ওর জন্য তো শোক করার কোনো দরকার নাই। সে তো আমাদের দেশটাকে ডুবাই রেখে উনি চলে গেছে, ডুবাই রেখে দুবাই গেছে, তো সে মারা যায়, অসুবিধাটা কি আমাদের? এটা নিয়ে এত টেনশন করেন না, বরঞ্চ আমাদের কি আছে এটা নিয়ে ভাবেন। আপনি বলছিলেন যে রাজতন্ত্র যেসব দেশে রয়েছে, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে, সেখানে যখন হঠাৎ করে এই যে ইরানের বিদ্রোহী মনোভাব দেখে, এটি কি তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে কিনা? দেখেন, এটা একটা ভালো কথা বলছেন আপনি। দেখেন, যে দেশগুলো এই মার্কিন ঘাঁটিগুলো তারা এখানে বানাইতে দিয়েছে, এরা সবাই কিন্তু রাজতন্ত্র। এদের হলো আরাম আয়েশ করবো, 15-20টা বউ থাকবে, এখানে সেখানে যাব, মোটামুটি তাদের মানে দুনিয়াটাকে বেহস্ত বানাই নেবো আর কি। এরা দেখি টয়লেটও বানায় সোনা দিয়া, তো এরা এগুলি করতেছে। এখন এদেরকে সাপোর্ট নানাভাবে আমেরিকা দেয় কেন? এদের সমস্ত টাকা পয়সা তো পারে আমেরিকান ব্যাংকে থাকে, আমেরিকা এদেরকে এভাবে মানে পালতেছে, পুষতেছে, এবং তারা এটা ভাইস ভার্সা। এখন এই রিজিয়নের মধ্যে আপনার ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু খুব একটা নাই, কিছুটা হলেও ইরানে আছে। ইরান তো রাজতন্ত্র না ভাই, অনেকদিন ধরে নাই সে রাজতন্ত্র। শাহ চলে গেছে সে কবে, বোধহয় 79-এ না, 79-এ গেছে। তো এরপর থেকে তো ইরান তো এক ধরনের ইলেকশন তো হয়, এবং আপনার কালচারাল দিক দিয়া এবং বিভিন্ন শিক্ষা সংস্কৃতি এগুলির দিক দিয়ে ইরান কিন্তু এই সমস্ত কান্ট্রিগুলির চেয়ে অনেকটাই এগিয়ে আছে। কাজে এদের সঙ্গে ওদের কোনো তুলনা হয় না। এখন ইরান যে কাজ, যদি এভাবে যদি অ্যাট্রাক্ট হতে থাকে সবাই ইরান কর্তৃক, তখন তাদের মধ্যে, মানুষের মধ্যে এক পর্যায়ে এসে কিন্তু একটা ক্রোধ জমা হতে পারে। তবে একটা জিনিসকে আমি বলি আপনাকে, আমি কিন্তু অন্যভাবে দেখি। আমি কিন্তু এই যুদ্ধে আমেরিকার জয় খুব সহজে দেখি না। আচ্ছা, দেখি না এই কারণে, দেখেন আমি প্রথমে বললাম যে সমর শক্তির দিক দিয়ে এটা একটা অসম যুদ্ধ, এটা সত্য। কিন্তু আপনার হাতে কি পরিমাণ অস্ত্রশস্ত্র আছে, এটাই কিন্তু যুদ্ধের ফলাফল সবসময় নির্ধারণ করে না। আজকালকার দিনে কি হয়, আপনি যুদ্ধ জয় করতে চান, জয় করতে হলে ওখানে তো আপনার সৈনিকের বুটটা যে পড়তে হবে ভাই, এটা কঠিন। কেন মনে হচ্ছে আপনার? আমি বলছি কোনো কঠিন।
দেখেন অসম শক্তির যুদ্ধ কিন্তু অসম শক্তির যুদ্ধ, এটা পৃথিবীতে ইরান পিছিয়ে বহুবার আছে। বহু বছর সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে স্টার্ট হয়েছে। ওই বদরের যুদ্ধ কিন্তু 313 আর 1000 ছিল, ওটা অসম যুদ্ধ ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধ কিন্তু অসম যুদ্ধ ছিল। এই অসম যুদ্ধ হলেই যার অস্ত্র কম সেই হেরে যাবে, এটা নট নেসেসারি। কারণটা হলো যে ভূমিটাতে যুদ্ধ হচ্ছে, সেই ভূমি যাদের কাছে আছে তারা এখানে পাওয়ারফুল। ইরাকে যেটা হয়েছিল আমি বলি আপনাকে, ইরাক এবং লিবিয়ায় যেটা হয়েছিল, ইরাক এবং লিবিয়ায় কিন্তু সাদ্দামের একটা বিকল্প শক্তিও ছিল পাশাপাশি, যাদের উপর নাকি যুক্তরাষ্ট্র ভর করতে পারছিল। কিন্তু ইরানে কিন্তু সেই শক্তিটা সে পাচ্ছে না এই কারণে এই 79 থেকে যদি আপনি ধরেন, এই প্রায় 50 বছর সময় কিন্তু প্রায় আপনার 47 বছর টাইম, এই টাইমে কিন্তু ইরানের যে ইসলামিক যে শাসন ব্যবস্থাটা, এর রুট কিন্তু অনেক গভীরে চলে গেছে ভাই, অনেক গভীরে চলে গেছে। এইখান থেকে আপনি চট করে একটা বিকল্প শক্তিকে না বসাই দিবেন, যে আশাটা যুক্তরাষ্ট্র করেছে। এবং যুক্তরাষ্ট্র লক্ষ্য তো এটাই। যুক্তরাষ্ট্র দেখেন ট্রাম্প কি বলতেছে, ট্রাম্পের যে মূল বক্তব্য, তো সাধারণ মানুষের মধ্যে আপনি আসলে কি প্রতিক্রিয়া দেখেছেন এই যে খামেনির মৃত্যুতে? কিছু আমরা দেখলাম যে সমাবেশ উল্লাস করছে। দেখছিলাম যে অনেক কিছু খামিনি টামিনি কিনে গালাগালি করছে, অমুক তমুক আন্দোলন করছে। দেখেন তো ওরা এখন আছে কিনা, ওরা এখন কিন্তু এই আক্রমণের বিরুদ্ধে, ওরা কিন্তু আমেরিকার পক্ষে না এখন আর, কারণ তাদের দেশ আক্রান্ত, ওদের কালচারাল হাইটটা না অনেক বেশি, কাজে ওইটা আমাদের মতো মনে করেন না। আর 2 নম্বর কথা হলো, আমেরিকার জন্য যেটা ঝামেলার সামনে, আমি বলি আপনাকে, অলরেডি আমি আমেরিকান একটা দেখলাম, ওদের প্রায় 75% আমেরিকান নাগরিক যারা আছে তারা কিন্তু এই যুদ্ধটা আর চায় না। এই ইন্টারনাল প্রেশারও কিন্তু ট্রাম্পকে পড়তে হবে। ট্রাম্প যদি ঝটিকা বেগে কাজটা শেষ করতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু সেই ঝটিকা বেগে সে করতে পারতেছে না, এটা করতে তার টাইম লাগবে। আপনাকে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে এখন যুদ্ধটা স্থগিত করে ফেলতে চাইছে? নানা ধরনের আলাপ আলোচনা হবে এখন। আচ্ছা, হয়তো ইউরোপিয়ান, যেটা উনি বলেন যে ইউরোপিয়ানরা আসবে মাঝখানে, প্রস্তাব নিয়ে আসবে, হয়েছে বহুত হয়েছে, আসেন এবার মিলমিশ করি, মিলমিশের একটা ব্যবস্থা হবে। কিন্তু মিলমিশ আজকে করেন না কালকে করেন, আবার কিন্তু ইরান অ্যাটাক হবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না, আবার হবে। কারণ ওদের কি জিনিস জানেন, এই পুরো রিজিয়নে ওদের মধ্যে 20 ফোঁড়া তো ইরান, একটা ফোঁড়া কিন্তু ছোট, সারা শরীরে যে কোনো জায়গায় ফোঁড়া হলে টের পাবেন, ওই ছোট ফোঁড়াটা আপনাকে কি পরিমাণ পেইন দিতে পারে। এখন যুক্তরাষ্ট্রের জন্য তো ফোঁড়া হলো ইরান, ইসরায়েলের জন্য তো ফোঁড়া হলো ইরান, তারা তো এটা করবে চাইবে না, সব জায়গায় তো তাদের দখল হয়ে গেছে মোটামুটি। জি মাসুদ কামাল, আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। ডেনিজ খান, যেমনটা বলছিলেন মাসুদ কামাল, যে এই যে কম শক্তি নিয়ে টেকনোলজির দিক থেকে বলেন বা বেশি শক্তি, সব দিক থেকেই যদি আমরা বলি যে ইসরায়েল আমেরিকার থেকে অনেক পিছিয়ে ইরান, কিন্তু তারপরও ইতিহাস বলে যে কম শক্তি নিয়ে বা কম সোর্স, আমরা যদি বলি সম্পদ বা যতটুকু রিসোর্স রয়েছে সেটি দিয়ে অনেক সময় যুদ্ধ জয় করা সম্ভব। এই সম্ভাবনা আপনি দেখেন কিনা? আর এই যে এত লম্বা সময় খামেনির ইসলামী শাসনামল চলেছে, সেখান থেকে রেজিম চেঞ্জ কতটা সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি আপনার কোশ্চেনের আনসারে আসার আগে ছোট্ট একটা ট্রিভিয়া শেয়ার করি। শব্দটা খোমেনি এবং খামেনি। খোমেনি হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, 79-তে যিনি মারা গেলেন। আর এখন যিনি মারা গেলেন উনি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। সো এটা আমি জানতাম না, রিসেন্টলি আমি এক ইরানিয়ান ফ্রেন্ডের কাছ থেকে জিনিসটা ক্লিয়ার করলাম। সো খামেনি মারা যাওয়ার পরে এখন ইরান অফকোর্স একটা ব্যাকফুট আছে, বিকজ আপনার যখন লিডারশিপ লেভেলটা কোলাপস করে, ওর প্রিপারেশনটা সবসময় ক্যাসকেড করে চেইন অফ কমান্ডের নিচে আসে না। সো এটা একটা ড্রব্যাক, 1 নাম্বার। 2 নম্বর যেটা আপনি জিজ্ঞেস করলেন যে এখন জয় পরাজয়, দেখেন এই জাতীয় যুদ্ধে জয় পরাজয়ের ডেফিনেশনটা ইসরায়েলের জন্য একরকম, ইউএসের জন্য একরকম, ইরানের জন্য একরকম। কারণ 3 জনের জয় পরাজয়ের ডেফিনেশন এক না। ইসরায়েলের জন্য জয় সেটা হবে যখন, এটা বোঝার জন্য আবার আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। সেটা হচ্ছে ইসরায়েলের এগেইনস্টে আরব রাষ্ট্রগুলো 3 বার যুদ্ধ করেছে। আরব ইসরায়েল ওয়ার 1, 2, 3, কেউ বলে এর ভেতরে ইয়ম কিপ্পুর আছে, 6 দিনের যুদ্ধ আছে। সো এই 3টা যুদ্ধে কিন্তু আরব বিশ্বের মিশর সহ অন্য যারা আছে তারা হেরেছে ইসরায়েলের কাছে। তারপর থেকে তারা আর ইসরায়েলের সাথে ঝামেলায় যায় না, এবং কিছুক্ষণ আগে ভাই যেটা বললেন, একটা অ্যাব্রাহাম অ্যাকর্ড করে এখন ওদেরকে ব্যাকড করে ফেলা হয়েছে। রইল বাকি কারা? একটা মাত্র শিয়া রাষ্ট্র, সেটা হচ্ছে ইরান। ইরানকে ইসরায়েল ম্যানেজ করতে পারে নাই আজ পর্যন্ত। ইরান আবার কি করেছে, সরাসরি যেহেতু ইসরায়েলের সাথে বর্ডার নাই, সে করে কি, লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিস,
এখানে আছে হচ্ছে গাজার হামাস, ইরাকের হচ্ছে ছোট ছোট মিলিশিয়া গ্রুপ আছে, আর সিরিয়ান কিছু ছোট ছোট গ্রুপ আছে। এদেরকে সে ট্রেনিং দেয়, টাকা পয়সা দেয়, অস্ত্রপাতি দেয়, দিয়ে এদেরকে কন্টিনিউয়াস ইসরায়েলের এগেনস্টে লাগিয়ে রাখতেছে। তো এই কারণে যেটা হয়েছে, এই টেকনিকটাতে ইসরায়েল ওর সাথে পারছে না। না পারার কারণে কি হয়েছে, যে সে চাচ্ছে ইরাক দুর্বল হোক। তাহলে ইসরায়েলের ভিক্টরি কোনটা, যদি ইরান দুর্বল হয়ে যায় অথবা ইরান পরাস্ত হয়। ইউএসের জন্য মানে ভিক্টরি পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে রেজিম চেঞ্জ, যেটা এখানে পাওয়া গেছে। কারণ দ্যাট সার্ভস দ্য পারপাস অফ ইসরায়েল। শেষ এখানে। কারণ ইরানিয়ান যে তেল আছে, ওই তেলটা এই মুহূর্তে তার জন্য অতটা অপরিহার্য না। আপনি যদি ট্রুলি মানে জিওপলিটিক্যাল জিনিসটা বুঝে থাকেন, সরি আমি বারবার ট্যাকটিক্যাল, অপারেশনাল, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও মানে গ্র্যান্ড স্ট্র্যাটেজিক, এই চারটা লেভেলে মুভ আপনার কি মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে তাহলে আমেরিকা কি চাচ্ছে? আমেরিকার চাওয়া এটাই ছিল, রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ, রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে তারা আসলে কি উদ্ধারের চেষ্টা করছে? ইরান থেকে কি আর কোনো পারপাস সার্ভ করার চেষ্টা করছে? তাদের মেইন পারপাস রাইট নাও যেটা, সেটা হচ্ছে ইসরায়েলের পারপাসটা সার্ভ করা। এটা তারা বলছেও বিভিন্ন জায়গায়। বাট আপনি যদি আমেরিকান ট্রু ইন্টেনশনটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাকে স্ট্র্যাটেজিক লেভেল থেকে আরেকটু উপরে উঠতে হবে, গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলে যাওয়া লাগবে। আপনি অবশ্যই জানেন যে আমেরিকার কিন্তু তেলের কমতি নাই। ভেনেজুয়েলার তেলও সে পেয়ে গেছে। ভেনেজুয়েলার রিজার্ভ হচ্ছে 300 ট্রিলিয়ন। সো এই মুহূর্তে তার তেলের হাঙ্গার নাই। তাহলে কিসের জন্য সে ওয়েট করছে? সে বেসিক্যালি এই মুহূর্তে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের শর্টেজ আছে, যেটা চীনের বেশি আছে। সো তাকে যে কোনোভাবে হোক চীনকে আর একটু উইকার রাখতে হবে বিফোর হি গেটস অ্যানাদার সোর্স অফ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। তো ওটা বাদ দিলাম। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট ইউ আস্কড, যে ইরানের জন্য আসলে বল গেমটা কি হতে যাচ্ছে। না, আপনি অন্য কিছু যোগ করতে চাইলে সেটাও করতে পারেন, আলোচনার মধ্যে চলে আসতে পারে নিশ্চয়ই। অফকোর্স। তো ওই জন্য আমি এটা ক্যাসকেড করে এবার ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে আসি। ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে ভিক্টরিটা কীরকম দেখাবে, বিজয়টা কেমন দেখাবে? ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে ইরান এখন আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। ওর একটাই অপশন অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে আমেরিকা যেন তাকে অ্যাটাক না করে। মানে সবচেয়ে এখানে মানে পরিহাসের বিষয় যেটা, সেটা হচ্ছে যখন মোসাদ্দেক গভর্নমেন্টের ফল হলো এবং শাহরেজা পেহলেভি যখন ক্ষমতায় আসলো ব্যাক ইন 1979, তখন কিন্তু এই আমেরিকাই শাহরেজা পেহলেভিকে প্রথম এই নিউক্লিয়ার প্রোগ্রামের উপকরণগুলো গিফট করেছিল। গিফট করে বলেছিল যে তুমি এনরিচ করো। এবং তখন কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া এবং ইসরায়েল, এই তিনটা দেশও একই সাথে এনরিচ করতেছিল। বাট এখন এসে দেখেন সেই আমেরিকা এখন তার কাছ থেকে এটা আবার মানে ধ্বংস করে দিতে চাচ্ছে। তো এই জায়গাটায় এখন ইরানের জন্য যেটা বাস্তবতা, সেটা হচ্ছে আপনি এক ছোট্ট 40 কিলো গাজা স্ট্রিপ পুরো ধ্বংস করতে পারেন নাই। আর ইরান এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, এটাকে পজিশনাল অ্যাডভান্টেজ বলে। এই রাষ্ট্রটাকে অ্যাটাক করে দখল করা খুব কঠিন। এরকম অ্যাডভান্টেজ পৃথিবীর আর কয়েকটা দেশের আছে। একটা হচ্ছে সুইজারল্যান্ড, একটা হচ্ছে আফগানিস্তান, আর একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে বর্ষাকালে পৃথিবীর কোনো আর্মি এসে পরাস্ত করতে পারে নাই আজ পর্যন্ত, ভবিষ্যতেও পারবে না। তো এই ন্যাচারাল অ্যাডভান্টেজটা থাকার কারণে ইরাকে যেরকম মনে করেন যে আমেরিকান আর্মি হরহর করে ঢুকে গিয়েছিল অপারেশন ডেজার্ট সেভেন দিয়ে, ইরানের ক্ষেত্রে এটা ভয় পায়। এবং ইরানের ক্ষেত্রে এই ভয় পাওয়ার কারণে অনেকে বলে যে ইরানে আক্রমণ করার আগ মুহূর্তে 48 ঘন্টা আগে আমেরিকাই প্ল্যান করে আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধ লাগিয়েছে, কারণ দ্যাট ইজ দ্য অনলি ওয়ে যেটা দিয়ে ইরানে ইনভেশন চালানো যায়। আচ্ছা, সো দে আর ভেরি স্মল লিটল ইন্টারেস্টিং ট্রিক্স অ্যান্ড টুইস্ট, যেটা আসলে মানে বুঝলে পরে ইরানের প্রবলেমটা বুঝা যায়। আচ্ছা, ডেলিজ খান, আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। মাহফুজুর রহমান, আপনিও কি এটার সাথে একমত কিনা যে আমেরিকা আসলে এদিকে যেতে চাচ্ছে নাকি চাচ্ছে না? আপনার কি মনে হচ্ছে? উনি যেটা বলছিলেন ডেলিজ খান, যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ দিয়ে তারপরে তারা এই ইরানের যুদ্ধের শুরুটা করলো, এমনটা মনে করছেন কিনা? না, অতটা আমি মনে করি না। বরঞ্চ আমি যেটা আগে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, আরব দেশগুলোর সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের চুক্তি এবং আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরেই যুক্তরাষ্ট্র মনে করেছে যে এখন এটা হলো অপরচুন মোমেন্ট ইরানকে বশীভূত করার জন্য। এবং এটা ইসরায়েলের সহায়তা এই জন্য নিয়েছে যে ইসরায়েলের ওই প্রেসিশন অ্যাটাকগুলোর জন্য ইসরায়েলের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। তারা ইরানকে এর আগেও আক্রমণ করেছে এবং তখনও তাদের টার্গেট ছিল হলো ইন্ডিভিজুয়াল। এখনও তাদের টার্গেট সেই ইন্ডিভিজুয়ালগুলো আছে, ইন অ্যাডিশন টু মিলিটারি এস্টাবলিশমেন্ট। আমরা এখানে যেটা আলোচনা করছি যে অসম যুদ্ধে বহু সময় ইভেন যুক্তরাষ্ট্রও আপনার জয়ী হতে পারে না, এরকম অনেক এক্সাম্পল আছে। 20 বছর আফগানিস্তানে থেকেও তাদেরকে খালি হাতে, শূন্য হাতে ফেরত যেতে হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, আমি এখনও অনুমান করি যে এটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে। ওনার ভাষায় যদি সেটা, আপনার শব্দটা কি ছিল, ক্যাম্পেইনও যদি হয়, এই ক্যাম্পেইনও দীর্ঘদিন কন্টিনিউ করবে। এবং এই অসম যুদ্ধের, অন্যান্য অসম যুদ্ধে আপনার যারা দুর্বল প্রতিপক্ষ তারা অনেক সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হতে পারে, কেননা বিশ্বব্যাপী জনমত
সে দুর্বল প্রতিপক্ষের পক্ষে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনক যে ইরানের পক্ষে কেউ নাই, এবং আমি থাকার খুব একটা সম্ভাবনাও দেখি না, এমনকি যুক্তরাষ্ট্রও দেখি না। যুক্তরাষ্ট্রে কংগ্রেস জনমতের কথা বলছেন? জনমত আচ্ছা, যুক্তরাষ্ট্রে জি। কারণটা কি বলে আপনি মনে করছেন? কারণ হলো ইরান, মানে আমি বাংলাদেশ বা এই মুসলিম দেশগুলোকে যদি বাদ দিই, তাহলে বাইরের পৃথিবীতে ইরান কোনো গুডউইল তৈরি করতে পারে নাই, তার আচার আচরণ কোনোভাবে গুডউইল তৈরি করতে পারে নাই। বরঞ্চ প্রবাসী ইরানি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রত্যেকেই এই রেজিমের বিরোধী। তো আচ্ছা। বিরোধী হওয়ার কারণে বিভিন্ন দেশের ক্যাপিটালে আপনি যদি আজকেও চিন্তা করেন, যদি ইরানের সমালোচনা, যুক্তরাষ্ট্রের আক্রমণের সমালোচনা করে কোনো সমাবেশ হয়, তার চাইতে বড় সমাবেশ আমার ধারণা ইরানি সরকারের বিরুদ্ধে সম্ভব, এবং সেগুলো ইরানি জাতিগোষ্ঠী দিয়েই সম্ভব করা, আচ্ছা, এবং বলছেন সেরকম যে- হওয়ারও সম্ভাবনা আছে। জি। আর তার মানে আরো একটা সাধারণ কথা মানুষের দেখবেন যে মধ্যে আপনি এটি নিয়ে খেয়াল কোনো করবেন, সংশয় নেই যে খামেনির যে শাসন সেটি সমাপ্তি হওয়ার মধ্য দিয়ে তাদের ভালো নিহিত, না এটাই এখনো তারা মনে হয়তো করছে। নাই, এখনো হয়তো নাই। কিন্তু দেখেন আমাদের দেশই তো একটা উদাহরণ, যেখানে একটা স্ট্রং রেজিম একদিন হঠাৎ করে তার পতন হয়েছে। সুতরাং ইরানেও যে কোনো সময় যে সরকার এখন ক্ষমতায় আছে তার পতন হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, হয়তো সময় লাগবে। এবং আরও একটা জিনিস কি, এই যে ডোনাল্ড ট্রাম্প, আমি নিশ্চিত কংগ্রেসে যাওয়ার আগে বা কংগ্রেসের কাছ থেকে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলার আগে সে নিশ্চিত করবে এই যুদ্ধের খরচ যেন মধ্যপ্রাচ্যের দেশসমূহ বহন করে। আচ্ছা, তো সেইটা একটা ইউএস এর জন্য একটা বিশাল রিলিফ হবে, এবং কংগ্রেসের কাছে জাস্টিফিকেশন তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য যথেষ্ট জাস্টিফিকেশন তৈরি হবে। আরও একটা জিনিস এটা কি খেয়াল করেন যে যুক্তরাষ্ট্রের টেকনিক যে সবসময় তারা যুদ্ধের ব্যয় বহন করার জন্য যে যাদের সাথে যুদ্ধ করা হয় সেদিকেই ঠেলে দেওয়া হয়, বা এরকম কিছু, বা অন্য না সব দেশগুলোর ক্ষেত্রে দিকে? পারে নাই, কিন্তু এইখানে যেহেতু আরব দেশগুলো টাকা আছে, সুতরাং এটা খুব সহজ। এবং আরব দেশগুলো দীর্ঘদিন থেকেই তাদের নিরাপত্তা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ বহন করে আসছে। এবং এখন দেখেন যেহেতু ইরান আপনার এই মিডল ইস্টের কান্ট্রিগুলোকে অ্যাটাক করেছে, সো যদি যুক্তরাষ্ট্র চলে যায়, এই আরব দেশগুলো কি করবে? তারা কি ইসরায়েলের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে যে তোমরা আমাকে এখন বাঁচাও? সুতরাং এই আরব দেশগুলো এখন চাইবে যে যুক্তরাষ্ট্র থাকুক এবং ইরানের একটা চূড়ান্ত ফয়সালা করে তারপরে ফেরত যাক। না হলে চলে যাওয়ার পরে ইরান তো তখন আরব দেশগুলোকে ধরবে, আচ্ছা, তখন তো ছেড়ে দিবে না। যদি ইরানের এই রেজিম টিকে থাকতে পারে এবং টিকে যায়, তাহলে তো তাই করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সাহায্য করার কথা অস্বীকার করেছে। চীন কি শুধু রাজনৈতিক অনৈতিক সমর্থন দিচ্ছে ইরানকে, নাকি আরো কোনোভাবে সমর্থন দিয়ে আসছে? আপনি বলছিলেন যে বেশিরভাগ দেশই আসলে ইরানকে সমর্থন করছে না, সেক্ষেত্রে চীন রাশিয়ার অবস্থান কেমন বলে আপনি মনে না, করছেন? চীন এবং রাশিয়া ইরানকে সহায়তা করতে পারে, একেবারেই পারে না তা না, বাট সরাসরি যুদ্ধে কোনোভাবে যুক্ত হবে না। বরঞ্চ এখন যে অবস্থান তারা নিয়েছে যে তারা আহ্বান জানাবে যাতে এই যুদ্ধ একটা পরিসমাপ্তি হয়। আচ্ছা, কিন্তু তলে তলে তারা কোনো না কোনো রকমভাবে মাইনর সহযোগিতা, সেটা যদি সামর্থ্যের মধ্যে কুলায় তারা সেটা করতে পারে। কিন্তু আপনি ক্যাপাসিটিও দেখবেন, রাশিয়ার কিন্তু ক্যাপাসিটি অনেকাংশ কমে গেছে, কারণ সে নিজেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যুক্ত। সে নতুন আরেকটা ফ্রন্টে যুক্ত হওয়ার কোনো আগ্রহ তার আছে বলে আমার মনে হয় না। আমেরিকা, ইসরায়েল, তারা আসলে কতগুলো দেশের সাথে সামনে থেকে বা পেছন থেকে কোনোভাবে উৎসাহ দিয়ে হোক, যেভাবে হোক, এভাবে যুদ্ধ করতে প্রস্তুত? মানে কতগুলো দেশের সাথে তারা এই যুদ্ধগুলো চালিয়ে যেতে পারে বলে আপনি মনে করছেন? সারা জীবন যুদ্ধ করবে, সারা জীবনই যুদ্ধ করবে, যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্রের এখন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে তার পতন না হয়। অর্থাৎ আমরা যে বলি যে মিলিটারি স্ট্রেংথ অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন 1 নম্বর দেশ, সেখান থেকে যদি তার পতন না হয়, স্খলন না হয়, ততক্ষণ পর্যন্ত সেটা বজায় রাখার জন্য সে যুদ্ধ চালিয়ে যাবে। জি, ধন্যবাদ। মাসুদ কামাল, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল জামাতে ইসলামীকে দিতে চায় বিএনপি, তবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ছাড়া তারা পদটা নিতে চায় না। জামাত নেতারা বলছেন যে গণভোটের ফল অনুযায়ী, একটু অন্য প্রসঙ্গে চলে আসলাম, আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে সরে, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে ডেপুটি স্পিকার পদ নিতে চায়। গত শনিবার আমরা দেখলাম যে ইফতার মাহফিলে এই যে চা চক্রে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোভাব জানিয়েছেন। জামাতের এমন দাবি, মানে এমন মনোভাব জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই যে জামাতের যে এমন দাবি করেছে, এই দাবি কি বিএনপি আসলে মানতে পারবে বলে আপনি মনে করছেন? দেখেন, এখানে তো একটা জটিলতা আছে।
জটিলতা কি ধরনের? জামাত বলতেছে যে আগে জুলাই সনদটা বাস্তবায়ন হবে, তারপরে আমরা ওই সনদেই বলা আছে যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবে। তাহলে সেক্ষেত্রে আগে সনদটা মানবে, এই বাস্তবায়ন হবে, তারপরে তারা ডেপুটি স্পিকার হবে। ওকে, যদি এটা হতে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নটা কে করবে? কে করবে? সংবিধান সংস্কার পরিষদ। এই তো সংবিধান সংস্কার পরিষদে তো বিএনপি শপথ নেয় নাই। তো বিএনপি যে কাজটা করে নাই, তারা তো বুঝে শুনেই করে নাই। তারা মনে করেছে আমরা এটা করবো না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ করবো না, তারা সদস্য না, এই কারণ তারা কারণে বলছে যে নিচ্ছে এটা না। সংবিধানে আচ্ছা, নাই, জি। অতএব এটা আমি করবো না। এখন যে জিনিসটা সংবিধানে নাই বলে বিএনপি বলেছে, বা এটা লজিকটা যেটা কিন্তু আমি আলাপ করতেছি না, আমি খালি জাস্ট এই কথাটা বলতেছি যে বিএনপি বলেছে আমি এখানে শপথ করবো না, আমি করি নাই। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কে করবে? সংবিধান সংস্কার পরিষদই তো নাই, যেটা নাকি জামাত শপথ দিছে, কিন্তু বিএনপি তো নেয় নাই। তো ওই 60 জন দিয়ে কি এটা পাশ করবে? ওই 80 জন দিয়ে কি পাশ করবেন আপনি? তত পারবেন না। তাহলে আপনাকে তো বিএনপির সাপোর্ট লাগবে, বিএনপি তো এখানে নাই। আর বিএনপি কি বলবে? আপনার কি মনে বিএনপি হচ্ছে যে বলবে যে বিএনপি আমি এটা সাপোর্ট দেবে না, সংবিধানে তো পাশ এটা করবো। এটা কি আসলে বাদ হয়ে যাবে বলে না এমন না, আমি সম্ভাবনা বলছি দেখছেন? আমি আপনাকে ধারাবাহিকতাটা বলি। আর বিএনপি বলতেছে এটা আমি সংবিধানে পাশ সংসদে পাশ করব। জুলাই সনদে যে ধারাগুলি আছে এগুলো আমি সংসদে পাশ করব। এখন যদি আপনি সংসদে পাশ করতে যান, তাহলে সংসদে প্রথম কাজটা স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ করা। তো কিভাবে হবে? এমন তো বলতে পারবে না। বিএনপি জুলাই সনদ নিয়ে এক ধরনের ডুয়েল গেম খেলছে, এমন বলেছে আসিফ আমি মাহমুদ। বলি আপনাকে, শুনেন, আমি এই আপনাকে ডুয়েল কথা গেম বলি। আলটিমেটলি কথাটাকে আপনি কিভাবে দেখছেন? ওই জুলাই সনদ হওয়ার আগেই তারা ডেপুটি স্পিকার নিবে। এখন একটু মুসরামুসি করতেছে আর কি। আচ্ছা, এই যে গত 12 ফেব্রুয়ারি থেকে আমরা দেখলাম যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, এবং দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য এই মর্যাদা দেওয়া হয়, তাকে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়। আমরা দেখলাম যে এই মর্যাদার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে খারাপভাবে দেখি। এটা আমি ডক্টর ইউনূসের একান্ত নিজস্ব স্বার্থপরতার একটা চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখি। আমি আপনাকে কাউন্টটা বলছি। এই ধরনের আইন কিন্তু ছিল একটা, 2006 সালের অক্টোবরে একটা আইন হয়েছিল। সেই আইনটা হলো এসএসএফ এর আইন আর কি। ওরা হলো যে তারা 4 জন লোককে দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরেও 3 মাস ভিআইপি দিবে, প্রোটোকল দিবে। 4 জন লোক। কোন 4 জন লোক? 1 নম্বর হলো প্রেসিডেন্ট, 2 নম্বর হলো প্রাইম মিনিস্টার, 3 নম্বর হলো প্রধান উপদেষ্টা, মানে তত্ত্বাবধায়ক সরকার। 2006 সালে তো তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই 3 জনকে তারা ভিআইপি প্রোটোকল দিবে 3 মাস। এর সঙ্গে যুক্ত হয়েছিল যে সংসদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন, তিনি যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দিবে সেই দিন থেকে 3 মাস তারা ভিআইপি প্রোটোকল পাবেন। তো ওইটা যেটা আছে, ওই আইনটা তো বাতিল হয়নি এখন, ওই আইনটা কিন্তু আছে এখানে। এখন ওই যে প্রজ্ঞাপনটা আছে, ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর ইউনূসেরও 3 মাস পাওয়ার কথা, ইজিলি পাওয়ার কথা। তো উনি করেছেন, ওনার 3 মাসে মন ভরে নাই। উনি নিজে প্রজ্ঞাপনটাকে চেঞ্জ করে উনি ওটাকে 1 বছর করে নিয়েছেন, ওনার নাম সহ। এটার মধ্যে কিন্তু আর প্রধান উপদেষ্টা না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এইভাবে আছে প্রজ্ঞাপনটা। এই প্রজ্ঞাপনটা উনি জারি করেছেন 10 তারিখে, ফেব্রুয়ারি 10 তারিখে, মানে জাস্ট ইলেকশনের 2 দিন আগে। ওনার মনে হয়েছিল নেওয়া দরকার, উনি নিয়েছেন। আমার কথা হলো কি, আপনি নেন ভাই, 1 বছর নেবেন, 5 বছর নেবেন, আমৃত্যু নেন, অসুবিধা নাই। মানে এটা তাহলে ইচ্ছাকৃতভাবে অন্যদের করেছেন। জন্য নিতেন, আপনি প্রাইম মিনিস্টারের জন্য নিতেন, প্রেসিডেন্টের জন্য নিতেন। তাহলে আপনারটা কেন এর নিলেন? ধারাবাহিকতায় ছোট্ট করে শুনতে চাই যে এর ধারাবাহিকতায় কি এর পরেও আমরা দেখব যে এই এসএসএফ এর যে সুবিধা, এই সুবিধা, নিরাপত্তা সুবিধা অন্যান্য নেতারাও পাবেন? কেন পাবেন? আমি তো আবার বললাম, প্রজ্ঞাপনটা হচ্ছে ওনার নামে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাবেন, আর কেউ না। আর যদি আরেকজন প্রধান উপদেষ্টা তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, তখন আপনি চিন্তা করে দেখতে পারেন। এছাড়া তো আর কোনো চান্স আমি দেখি না। মানে উনি এতটাই স্বার্থপর, খালি নিজের বুঝতে বুঝে। একটা লোক যে নিজের বুঝ এত বুঝতে পারে, এটা এই লোকটা না দেখলে আমি বুঝতাম না ভাই। জি, ধন্যবাদ। আমি যদিও দেশীয় বিষয়ে অত এক্সপার্ট না, কিন্তু তারপর কিছু যোগ করতে চান? পারি অবশ্যই। সংসদের বিষয়টা বা সংবিধান সংস্কারের বিষয়টা, কথা হলো যে যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, এই নির্বাচনে প্রতিটা প্রার্থী কিন্তু জাতীয় সংসদের সদস্য হবে, এইভাবে জনগণের কাছ থেকে ভোট চেয়েছেন এবং জনগণও সেইভাবে ভোট দিয়েছে। এখন এই ভোট দেওয়ার পরে আপনি আরেকটা কমিশন নিজে থেকে ফর্ম করে ওইটার মেম্বার হইতে পারেন কিনা বা শপথ নিতে পারেন কিনা, কারণ আমি তো আপনাকে ওই ম্যান্ডেট দিই নাই।
আমাকে তো কেউ বলেও নাই যে আমাকে ভোট দেন যাতে আমি সংবিধান সংস্কার কমিশনের সদস্য হইতে পারি। আচ্ছা, সুতরাং এইটা আমার মনে হয় লিগ্যাল একটা কোয়েশ্চেনও আসতে পারে। মানে আপনি লিগ্যাল কোয়েশ্চেনটা কি বলতে চাচ্ছেন যে আমরা আসলে মানে তারা যারা BNP সংবিধান সংস্কার কমিশনের মেম্বার হবেন দে নিড টু হ্যাভ এ ম্যান্ডেট ফ্রম দি পিপল, কিন্তু এইটা তো কেউ কোনো ভোটে, কারো পোস্টারের মধ্যে নাই, কারো ক্যাম্পেইনের মধ্যে নাই যে আমাকে নির্বাচন করেন, আমি সংবিধান সংস্কার কমিশনের সদস্য হব। জুলাই সনদের অবশ্য দাবি ছিল যে জুলাই সনদের বিষয়গুলোতে অন্তর্ভুক্ত ছিল। না না, মাসুদ কিন্তু কামাল- আমার তো ভোট তো চাইতে হবে, আমি তো ভোটই চাইলাম না কারো কাছে, আমি কি জন্য তাহলে আবার শপথ নিতে পারি? আচ্ছা, একেবারে শেষ পর্যায়ে আছি। ডেলেজ খান, আপনি কিছু যোগ করতে চান কিনা এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ নিয়ে কিছু যোগ করতে চান কিনা, বাংলাদেশের প্রভাব সব মিলে যদি 30 সেকেন্ডে বলেন। ও 30 সেকেন্ডস, জি, তাহলে বরং একেবারে শেষ পর্যায়ে। তাহলে বরং ওই দেশের প্রসঙ্গেই বলি, বিকজ আমার দল জনতার দলের মুখপাত্র হিসেবে আই ফিল যে এটা আমি বলতে পারি টকিং পলিটিক্যালি, সেটা হচ্ছে জুলাই ব্যাপারটাতে যে যা হচ্ছে, বিএনপি যেটা করছে, তাতে পাবলিকের কাছে একটা রং মেসেজ যাচ্ছে যে বিএনপি জুলাইয়ের ব্যাপারে সিরিয়াস না, বিএনপি প্রোগ্রামতে জুলাইকে হয়তো আপসেট করতে চাচ্ছে এই জায়গায়। আই হোপ দ্যাট ইজ নট দ্য কেস হিয়ার। জনাব তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন, সো লেটস টেক দ্য স্পিরিট ফ্রম দেয়ার। বাট অফকোর্স আমার কাছে মনে হচ্ছে বিএনপি অনেক মানে প্রপার ওয়েতে করতে যাচ্ছে জিনিসগুলা, আর অন্য যারা আছে তারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন কিছু স্কিপ করে ওটাকে ইম্পোজ করতে চাচ্ছে। তো এইটা আমি আশা করব যে সরকারি দল এবং বিরোধী দল যারা আছে এবং আমরা যারা আছি, লেটস টক অন দ্য টেবল অ্যান্ড রিচ টু সার্টেইন কনসেনসাস যেখান থেকে জুলাইকে আপিল করা যায়। কারণ জুলাই যদি আপিল না করি আমরা, তাহলে তো এখন প্রধানমন্ত্রী অন্য কেউ, রাইট? জি। জুলাই যদি আপিল না করি আমরা, তাহলে তো আসলে নর্মাল পলিটিক্যাল প্রসেসে এরা তো পারে নাই মানে আগের ফ্যাসিজমকে রিমুভ করতে। সো লেটস নট বি সো আনগ্রেটফুল যে আমরা জুলাই ছুঁড়ে ফেলবো। রেদার জুলাইয়ের যে শর্টকামিংসগুলো আছে ওই জিনিসগুলো আবার রিপেয়ার করে আমরা আলোচনা করে জিনিসটাকে আপিল করাটা খুব জরুরি। জি, আর যদি না ধন্যবাদ। হয় দেন জুলাইয়ের পরে হয়তো আগস্ট আসবে। ধন্যবাদ ডেলেজ খান, ধন্যবাদ মাসুদ কামাল এবং ধন্যবাদ মাহফুজুর রহমান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের কড়া আলাপে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।